আমাকে বলেন যে এই চ্যাপ্টার থেকে কারো কোনো কিছু জানার, জিজ্ঞাসা করার, বা এই চ্যাপ্টার থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, না হলে আমি একটা ইন জেনারেল আলোচনা করবো আর কি। আমি খুব বেশি সময় আজকে আমরা ওয়েট করব না, খুব বেশি সময় বসে বসে আমরা টাইম ওয়েস্ট করব না। জাস্ট আপনাদের এই চ্যাপ্টার সম্পর্কে বা এই ধরনের চ্যাপ্টারগুলো, রিভাইজড চ্যাপ্টারগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েই আপনাদেরকে ছেড়ে দিব। যেমন, যদি কারো কোনো প্রবলেম না থাকে, আমি একটু ইন্ডেক্সে যাই, আমরা একটু সূচিপত্র যাই। মাল্টিপ্লিকেশন, গুণ, গুণ বা মাল্টিপ্লিকেশনে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, যে স্যার এই চ্যাপ্টারটাতে আমার একটু, এনিওয়ান? নো স্যার। নাই। আচ্ছা, আমি একটু মার্ক করে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। আহ, এক সেকেন্ড। আচ্ছা, গুণ নিয়ে কারো কোনো প্রবলেম নাই। হোয়াট অ্যাবাউট ভাগ, ডিভিশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? স্যার কারেন্ট গেছে গা, আমার ক্যামেরা অন করতে পারছি। বুঝি নেই, অব্র বুঝি নেই, আবার বলেন। কারেন্ট চলে গেছে। সেটা বুঝেছি, আমাকে বলেন যে ভাগ, ভাগ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। নো স্যার। নো স্যার। নাই। চার প্রক্রিয়া সম্পর্কিত তথ্যাবলী, এই যে চ্যাপ্টারটা, এটা নিয়ে কোথায় গেল? প্রবলেম অফ ফোর বেসিক অপারেশনস, চার প্রক্রিয়া সম্পর্কিত তথ্য বলি, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? চারটা থাকার কথা না, এটা খুবই সহজ। গাণিতিক প্রতীক, ম্যাথমেটিক্যাল সিম্বলস, গাণিতিক প্রতীক নিয়ে কারো কোনো জিজ্ঞাসা করা আছে কিনা? আমি চ্যাপ্টার ওয়াইজ আগাচ্ছি। নাই। নাই। নো এটা স্যার। নাই। গাণিতিক প্রতীকও নাই, গুড, ভেরি গুড। গুণিতক গুণনীয়ক, যেটা কিনা আমরা ইংরেজিতে এলসিএম এইচসিএফ বলতেছি, নাই। খুব ভালো। হোয়াট অ্যাবাউট ভগ্নাংশ, ফ্র্যাকশনস? নো স্যার। ভেরি গুড, না থাকলে তো খুবই ভালো। দশমিক ভগ্নাংশ, ডেসিমাল ফ্র্যাকশনস? এটার মধ্যে গুণ ভাগে একটু প্রবলেম হয়। আচ্ছা, দশমিক ভগ্নাংশের গুণ ভাগে প্রবলেম, আচ্ছা এটা স্যার রাখলাম আমার এখানে। নাই। ওকে। গড়, এভারেজ? নো স্যার। নো স্যার। নাই। গড়ের অঙ্ক সহজ। শতকরা, পার্সেন্টেজ? স্যার নাই। পার্সেন্টেজের বইয়ের কোনো প্রবলেম, মানে বইয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু পার্সেন্টেজের যে মানে কোনো কঠিন অঙ্ক আছে সেগুলোতে প্রবলেম হয়। আচ্ছা, ওই এখন ব্যাপারটা হয় কি, যেমন লাস্ট হচ্ছে আব্দুর রহমান আমাকে একটা কোয়েশ্চেন শেয়ার করেছিলেন, ওইখানে এই রিলেটেড বা পার্সেন্টেজের একটা কোয়েশ্চেন ছিল, তাই না? যে হাউ মেনি স্টুডেন্টস, মানে কিছু স্টুডেন্টস অ্যাবসেন্ট ছিল, কিছু স্টুডেন্টস প্রেজেন্ট ছিল। এই টাইপের কোয়েশ্চেনটা যদিও বইয়ের প্রবলেম, মানে বইয়ের মানে পার্সেন্টেজের রিলেটেড, দেন এগেন একটু মাথা খাটাইতে হয়। সো এই টাইপের কোশ্চেন গুলো একটু হয়তো কনফিউজিং লাগতে পারে ইন স্টেট, বাট দেন এগেন আমরা শতকরাটা নিয়ে দরকার হলে একটু দেখবো আর কি, শতকরাটা নিয়ে একটু দেখলাম। শতকরা বা হোয়াট অ্যাবাউট জ্যামিতি, জিওমেট্রি? জিওমেট্রি থেকে, যে জিওমেট্রি পার্টে আসলে কি আছে এখানে তো আহ আলাদা, সে জিওমেট্রি, পরিমাপ, মেজারমেন্ট? নো স্যার। সময়, টাইম? আমার পরিমাপের কিলোমিটার থেকে মিটার বা গ্রাম থেকে কিলোগ্রাম এগুলো তো নিতে একটু প্রবলেম হয়। আচ্ছা, স্যার ওকে। সময়টা আমার একটু বুঝাই যাবেন? সময়ে প্রবলেম আছে একজনের, ফাইন। উপাত্ত বিন্যস্তকরণ, এটা আসলে একেবারে সহজ। নো স্যার। ডাটা অ্যারেঞ্জমেন্ট, এটা একদম সহজ জিনিস। আর আমার একটু লাস্টে হচ্ছে সমস্যা হয়। ক্যালকুলেটর এন্ড কম্পিউটার, এটা থেকে কি প্রশ্ন, এটা থেকে প্রশ্ন আসে তো? স্যার আসে, কিন্তু উপাত্ত ইয়েস স্যার বিন্যস্তকরণের আছে। মধ্যে থেকে অনেক ইনফরমেশন পপুলেশন রিলেটেড এগুলো। আচ্ছা, বুঝতে পেরেছি। সাদিকা বলেন। স্যার আমাদের স্কলারশিপ পরীক্ষায় কি সৃজনশীল আকারে প্রশ্ন আসতে পারে নাকি নর্মাল? না, স্কলারশিপে সৃজনশীল আপনার ক্লাস ফাইভে, সৃজনশীল ক্লাস সিক্স থেকে শুরু হয়, ক্লাস ফাইভ পর্যন্ত আপ টু যতটুকু আমরা জানি সৃজনশীল হওয়ার কথা না। এবং আপনাদের বই তো, আপনাদের সিলেবাস এবং বই তো সৃজনশীল ছিল না, তো সৃজনশীল আসার প্রশ্ন আসে না, না ওরকম ওকে আসার স্যার। সুযোগ নাই আর কি। দেন এগেন বলবো না যে আমি শিওর, বাট যেহেতু সিলেবাস আপনার ওইভাবে পড়েন নাই, ওইভাবে আসার চান্স একেবারেই কম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই, যদি উপর থেকে আমরা নিচ পর্যন্ত যাই, এর মাঝখানে হচ্ছে আমরা ফার্স্ট সমস্যা পেয়েছিলাম দশমিক ভগ্নাংশ, 65। এটা সমস্যা ছিল, সাদিকা বলেছিল দশমিক ভগ্নাংশে একটু প্রবলেম, আমরা একটু এটা দেখিনি। 65 কোথায় যেন বলেছিলেন সাদিকা, গুণ ভাগ নাকি গুণে? সাদিকা বলেন। স্যার
স্যার বইয়ের গুলোর মধ্যে সমস্যা নাই, কিন্তু হচ্ছে এমনি যখন কোনো মডেল টেস্টে করতে যাই তখন একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, জিনিসটা সেম মোরলেস। আমি এখানে একটা সহজ কথা বলে দিই। আপনারা আহ, দশমিক ভগ্নাংশের সময় যখন গুণ করি, গুণ করার সময় দশমিক রেখে গুণ করার চেষ্টা করবেন না। এটা হলে অনেক সময় ওই কনফিউশন চলে আসে, ডানে বামে কোথায় কোনটা যাবে, দশমিক কার পরে যাবে। কিপ দা দশমিক, দশমিকটা বাদ দেন, গুণ করেন, দেন আপনি দশমিক ইন্ট্রোডিউস করেন। এটা সবচেয়ে বেস্ট একটা সলিউশন। দেন ভাগের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, ভাগের ক্ষেত্রে কখনোই আহ ভাজক, যেটাতে ভাগ করবেন, এটাতে কখনোই সামনে দশমিক রেখে দিবেন না। ভাজ্য তো থাকতে পারে, কিন্তু ভাজকে কখনো দশমিক রাখবেন না, তাহলে আর প্রবলেম হওয়ার কথা না। আপনারা এইখানে আপনাদের বইতে যেই কয়েকটা অনুশীলনী বা যে কয়েকটা এক্সাম্পল থেকে শুরু করে সবকিছু যেখানে আছে, এই টাইপের কোশ্চেন্স গুলো আপনারা এইখানে যদি আপনি রেগুলার রেগুলার প্র্যাকটিস করেন, বাকিটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আব্দুর রহমান একটা ম্যাথ পাঠিয়েছে। এটা এক্সামিনেশন 85% of the examinee passed in English. If 75 examinee failed in English, then what is the number of examinee appeared in the examination? আচ্ছা, গুড কোয়েশ্চেন। আমরা একটু এই কোশ্চেনটা সলভ করি, এটা সবার জন্যই প্রযোজ্য। আমি বাকিদেরও বলবো যে আপনারা এই কোশ্চেনটা দেখি, আমি একটু কোশ্চেনটা লিখে দিই। লিখে দিলে হয়তো আপনাদের জন্য সলভ করাটা ইজি হবে। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ, একটা হোয়াইট বোর্ড শেয়ার করি, ঠিক আছে? এই অঙ্কটা আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি। সবার জন্যই এটা প্রযোজ্য। যারা বাংলা ভার্সন আছেন আমি বাংলায় লিখে দিচ্ছি, যারা ইংলিশ ভার্সন আছেন আমরা ইংলিশে লিখে দিচ্ছি। তো আশা করি সবাই এটা সলভ করার চেষ্টা করবেন। না করলে আমি, না পারলে আমি তো আছি, করে দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একটু কোশ্চেনটা আগে লিখি। ইন দা এক্সামিনেশন, ইন দা এক্সামিনেশন 85 85%। আচ্ছা, এক সেকেন্ড, আমি এইভাবে না লিখে একটা কাজ করি, আমি একটু হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি নিয়ে আসি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইরকম। দেখা যাচ্ছে, সবাই দেখতে পারতেছেন? এই কোশ্চেনটা কি সবাই দেখা যাচ্ছে? দেখেন তো, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য। বাংলা ভার্সনের কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, তাহলে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। সবার জন্যই প্রযোজ্য। আগে ইংলিশ ভার্সনের কোশ্চেনটা আমি লিখছি, সেটা একটু দেখেন। বাংলা ভার্সনের জন্য কোশ্চেনটা হচ্ছে এটা, দেখেন। দেখা যাচ্ছে? আগে বলেন দেখা যাচ্ছে কিনা। স্যার বাংলা ভার্সন এটা দেখা যাচ্ছে না। দুইটাই তো দেখতে পাচ্ছি, দুইটাই তো দিলাম। না স্যার, এখানে খালি পার্সেন্টেজ কোয়েশ্চেন মার্ক কমা দাঁড়িয়ে এগুলো দেখা যাচ্ছে। বলেন কি? ওকে, এরকম তো আর কথা না। এই কাটা কাটা বক্স বক্স দেখা যাচ্ছে কেবল। তো আপনি আবার সবগুলো কেটে আবার লেখ। এখানে বাংলা সম্ভবত সাপোর্ট করে কিনা। আচ্ছা, এমনি দেখেন তো এখন, এখন দেখা যাচ্ছে কিনা। নো স্যার। নো স্যার। আচ্ছা, এখানে হচ্ছে বাংলা সাপোর্ট করে না। আচ্ছা, আমি ইংলিশ ভার্সনের কোশ্চেনটা সবাই দেখছেন?
ওকে, যদি দেখে থাকেন আমি হচ্ছে বাংলা ভার্সনের কোশ্চেনটা কোথায় লিখবো, কোথায় লিখে দিব সেটা তো খুঁজে পাচ্ছি না। এটা তো বিপদ হয়ে গেল। ব্ল্যাঙ্ক একটা পেজ দরকার ছিল। মুখে মুখে বলে দিলাম সবাই কোশ্চেন লিখে তারপর সলভ আচ্ছা, করো। আমি মুখে মুখে কোশ্চেনটা বলি। হ্যাঁ, একটি পরীক্ষায় 85% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে। আপনি যদি সরাসরি ট্রান্সলেট করেন সেমটাই আসবে। একটি পরীক্ষায় 85% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে। যদি 75 জন শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে তবে পরীক্ষায় মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? এই হচ্ছে প্রশ্ন। একটি পরীক্ষায় 85 জন শিক্ষার্থী, 85% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে। যদি পরীক্ষায় 75 জন শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে, তাহলে মোট কতজন শিক্ষার্থী পরীক্ষাতে অংশগ্রহণ করেছে? আচ্ছা, এখানে যে কথাটা বলি, ইন অ্যান এক্সামিনেশন 85% অফ দ্য এক্সামিনি পাস ইন এক্সাম ইংলিশ, ইফ 75% এক্সাম 75 এক্সামিনি ফেইলড ইন ইংলিশ, দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ এক্সামিনি অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন? এখন আমাকে বলেন আব্দুর রহমান, আপনার জন্য প্রশ্ন। 85% এক্সামিনি যদি ইংরেজিতে পাস করে, যে হাউ মেনি পার্সেন্টেজ অফ এক্সামিনি ফেইলড ইন এক্সাম? তোমার 15। 15%, তাই না? তাহলে এটাকে এক্স ধরে করতে হয় না এক্স ধরে? এক্স ওয়াই ধরা দরকার নেই, আপনি নর্মালি করতে পারবেন এটা। আপনি ইউনিটারি মেথড দিয়ে অথবা কি বলে এটাকে, ওই নিয়ম দিয়ে করতে পারবেন। 85% শিক্ষার্থী যদি পাশ করে তাহলে ফেল করেছে কয়জন? টোটাল তো 100%, তাহলে 100 থেকে 85 মাইনাস করলে 15% শিক্ষার্থী ফেল করেছে। তাহলে আমার এখানে বলা আছে 75, 75 জন ফেল করেছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি 15% ইজ ইকুয়ালস টু 75? তাহলে 1 কত হবে? আর 100, কারণ যেহেতু টোটাল এক্সামিনে 100%, তাহলে 100% ইকুয়ালস টু কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। বুঝতে পারছি? এই বাংলা ভার্সন পার্টি, আপনারা কি প্রশ্নটা বুঝতে পারছেন? এই একটা এখানে হচ্ছে ছোট্ট একটা ঝামেলা হয়ে গেল, হচ্ছে আপনাদের এইখানে বাংলা সাপোর্ট করে না। এই বাংলা সাপোর্ট না করি একটা ঝামেলা পাকাইছে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। এটা হচ্ছে এক্সামিনে এবার সুন্দর দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে সবকিছু। ইয়েস স্যার। এই হচ্ছে প্রশ্ন, দেখেন। আশা করি এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। In an examination, 85% of the examinee passed in the English examination, and 75% examinee failed in the English. প্রশ্ন হচ্ছে যদি তাই হয়ে থাকে, কোশ্চেন হচ্ছে কতজন আসলে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাহলে আমি এখন সহজভাবে যদি চিন্তা করি, চিন্তা করেন তো, 85% যদি আমার ফেল করে, সরি পাস করে, আমার টোটাল মানে টোটাল স্টুডেন্টস মানে কি 100%, তাই না? তাহলে 100%-এর মধ্যে যদি 85% আমার পাস করে থাকে, তাহলে হাউ মেনি পার্সেন্টেজ ফেল করেছে? 15% ফেল করেছেন এক্সামে। আমাকে বলা আছে 15% ফেল করেছে, এটা তো পার্সেন্টেজে, কিন্তু আমাদের আবার বলা আছে যে 75 জন শিক্ষার্থী ফেল করেছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, যে 15% ইজ ইকুয়ালস টু হচ্ছে 75, তাহলে 100% সমান সমান কত হবে? এই হচ্ছে কোশ্চেন। দেখি তো বের করতে পারেন কিনা, কোশ্চেনটা সলভ করেন তো দেখি। আমি তো বলেই দিলাম, এখন কোশ্চেনটা আপনার একটু সলভ করেন তো দেখি 500। কত আসে দেখেন। স্যার 500। 500 ফ্রেন্ডস। 500 আসবে, 500 আসবে? অ্যান্সার কি ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। ওই যে আব্দুর রহমান যেটা বলেছিলেন যে এক্স ধরে বা ক ধরে করা যাবে না, যাবে, আপনি ধরে নিতে পারেন
লেট দ্য নাম্বার অফ স্টুডেন্ট, লেট দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বি এক্স, তখন আপনি ওই এক্স দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তখন এক্স এর ভ্যালু আপনি সরাসরি 500 চলে আসবে। তাহলে এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা যে স্যার এটা কিভাবে হইলো, তা তো বুঝি না, এরকম থাকলে জিজ্ঞেস করতে পারেন। দেখেন, এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন গেল। দেন এগেন আমরা সেকেন্ড আরেকটা কোশ্চেনের দিকে তাকাই। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমতলী ভিলেজ। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এরকম, ইংলিশ ভার্সনটা দেখা যাচ্ছে, বাংলা ভার্সনটা আমি একটু ট্রান্সলেট করে দিচ্ছি। Yes, স্যার দেখা যাচ্ছে। ঝামেলা করতেছে কেন? স্যার একদম নিচে গিয়ে, হ্যাঁ স্যার এবার ঠিক আছে। দেখা যাচ্ছে এবার দেখেন, আমরা যদি একটু ম্যাথটা পড়ি, ইংরেজিতে পড়ি, ইন আমতলী ভিলেজ আউট অফ 1000 পিপল 85% আর women, if the number of women increased by 140 more while the total population remained the same, what will be the percentage of the men? বাংলা যদি বলি, আমতলী গ্রামের 1000 জন মানুষের মধ্যে 85% হচ্ছে নারী। যদি নারীর সংখ্যা আরো 140 জন বৃদ্ধি পায় কিন্তু মোট জনসংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে পুরুষ শতকরা হার কত হবে? তাহলে এখানে আপনাকে কি বের করতে হবে? ইনিশিয়াল শুরুতেই কি বের করে নিতে হবে? টোটাল যেহেতু 1000 জন মানুষ, তো এর মধ্যে 84% যেহেতু নারী, তাহলে আপনাকে এখান থেকে আমি টোটাল পার্সেন্টেজটা 1000-এর, মানে হোয়াট ইজ দ্য, মানে 84% অফ 1000 এটা বের করে দেবেন, নারীর সংখ্যাটা বের করা যাবে না? নারীর সংখ্যাটা আপনি বের করলেন, নারীর সংখ্যাটা বের করে দেন আপনি তার সাথে আরো 140 যদি অ্যাড করেন, তাহলে বর্তমান নারীর সংখ্যা থাকবে। তাহলে 140, আমাকে বলেন 1000-এর 84%, তাহলে কত হবে ইনিশিয়ালি? এই অঙ্কটা তাহলে আমরা সলভ করতে পারবো কিনা? বাংলা ভার্সন দেখেন তো, করা যায় কিনা। স্যার এটা একটু সহজ হচ্ছে। স্যার প্রথমে হচ্ছে গিয়ে নারী সংখ্যা বের করতে হবে, যেটা হচ্ছে গিয়ে 840, মানে 840। তারপরে আরো 140 জন বৃদ্ধি করলে হচ্ছে কি 980 জন আসবে। তারপরে ছেলেদের সংখ্যা বের করার জন্য 1000 বিয়োগ না, 980। প্রথমে নারী সংখ্যা আসবে, ওই যে 1000-এর 84% আসবে হচ্ছে 840 জন শুরুতে। তো এখন আপনাকে বলেছে যে পরবর্তীতে আরো 140 জন ইনক্রিজ হয়েছে, তাহলে আর এর সাথে আরো 140 জন অ্যাড করেন, তাহলে কত আসবে? 980, তাই না? এখন আমাকে একটা জিনিস বলেছে যে জনসংখ্যা অপরিবর্তিত, মানে টোটাল 1000 জন আপনার চেঞ্জ করা যাবে না। তাহলে 980 জন যদি নারী হয়ে যায়, তাহলে পুরুষের সংখ্যা কত? 20 জন। 1000 মাইনাস 980 সমান সমান কি 20 জন এরকম? আব্দুর রহমান, Yes, স্যার তারপরে পার্সেন্টেজ এটা কি হয়েছে? কেমন না বলি। তাহলে এবার 20 জন আপনাকে বলেছে, তাহলে পুরুষের হার কত হবে? তাহলে এই 20 জন 1000 জনের কত পার্সেন্ট সেটা বের করবে, শেষ, এই হচ্ছে আনসার। কত পার্সেন্ট আসবে? 2%। আব্দুর রহমান, কত পার্সেন্ট আসবে? 2% স্যার। কত পার্সেন্ট বুঝি নাই। 2%। 2%, অ্যান্সার হচ্ছে 2%। স্যার হয়েছে? 20/1000 multiplied by 100। ঠিক আছে, গেল হচ্ছে এটা। স্যার দেন আর কি কোনো ম্যাথ পাঠিয়েছিলেন আব্দুর রহমান? Yes, স্যার। পাঠাইছেন তো, আরেকটা আরেকটা আছে। আচ্ছা, আব্দুর রহমান এটা শেষ করে ফাইজা একটা ম্যাথ পাঠিয়েছিল, ফাইজার ম্যাথটা আমি একটু দেখি, ঠিক আছে? আব্দুর রহমানের লাস্ট যে ম্যাথটা দিয়েছে সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম। কোথায় গেল, কোথায় গেল? এইটা, এটা যদি আমি ট্রান্সলেট করি, স্যার একটু কঠিন লাগে আমার কাছে। ট্রান্সলেশন করলে আসবে এরকম। দেখেন, কোশ্চেন হচ্ছে এটা, the length of a rectangular field increases 20% and breadth decreases 10%, find the change of the area in percentage। একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি 10% কমে যায়, তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কতটুকু হবে, এটা বের করতে হবে। কিভাবে করবেন বলেন? আচ্ছা, এদিকে গেল, এটা একটু চিন্তা করেন, আমি একটু ফাইজার ম্যাথটা দেখি। ফাইজার একটা ম্যাথ পাঠিয়েছে,
ম্যাথটা হচ্ছে একটি ঘড়ির দোকানে 15% ছাড়ে ঘড়ি বিক্রি ঘোষণা দেওয়া হলো। মিতুর একটি ঘড়ি এত টাকায় ক্রয় করলো, তারপর সে এত টাকায় বার্ষিক 7% মুনাফা বিনিয়োগ করলে ঘড়ির ক্রয়ে তা কত টাকা সাশ্রয় হলো? বিনিয়োগকৃত টাকা 6 বছরের মুনাফা সহ আসল কত টাকা হবে? ওরে বাবা, বিশাল প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, দেখি করতেছি। আগে বলেন এটা কিভাবে করবো বলেন। করতে পেরেছেন এটা কেউ? স্যার ফাইজার অঙ্ক করবো নাকি এই যে এইটা? না না, এই যে আমি যেটা লিখে রেখেছি এটা। স্যার এটা আমি বুঝিনি, আমার বুঝিনি। বোঝেন নাই? আচ্ছা, ধরি এইটা কয়েক ভাবে করা যায়, একটু সহজভাবে চিন্তা করি। ধরেন আমি একটু করে দিচ্ছি। ধরে নিই হচ্ছে আমার দৈর্ঘ্য অথবা লেন্থ যেটা, এটাকে আমি ধরে নিই এল, আর ব্রেথ যেটা বা প্রস্থ যেটা, এটাকে আমরা বি ধরে নিই। এইটা দিয়ে আমি ঠিক আছে? তো ইনিশিয়ালি সাধারণত সাধারণত আপনার কি হওয়ার কথা, আমাদের ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অথবা ইংরেজিতে আমরা যদি লেংথ ইনটু ব্রেথ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এরিয়া বা ক্ষেত্রফল যেটা। ঠিক আছে? এখন আমাকে একটা কথা বলেছে, লেংথ বলেছে 20% ইনক্রিজ হয়েছে। 20%কে আপনি যদি 20% মিনস হোয়াট? 20% মিনস 0.2 না? 0.20। Yes, sir. আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আমরা একটা জিনিস একটু ধরে নিই, সেটা হচ্ছে যে লেট, আমরা তো কিছু জানি না, লেট দা হোল এরিয়া, এরিয়া না বলি, আমরা ধরে নিই যে লেট দা ইনিশিয়াল লেংথ বি 1। শুরুতে লেট দা ইনিশিয়াল লেংথ, শুরুতে আমরা লেট লেংথ তো 1 ধরে নিই, ব্রেথ তো আমরা 1 ধরে নিই একটু বাংলায় ধরার করে জন্য দিয়ে কখন। ঠিক আছে? যে 1 এল আর 1 বি ধরে নিই। এখন আমাকে বলেছে এই 20% ইনক্রিজ হয়ে গেছে, তাহলে 20% ইনক্রিজ মানে কি প্লাস হবে না? এই 1 এর সাথে 20% ব্যাপারটা প্লাস হয়ে যাবে না? হোয়াট উইল বি 1.2 এল হয়ে যাবে। আরেকটা বলেছে হচ্ছে আমার ব্রেথ 10% কমে গেছে, তাহলে 1 থেকে 10% মাইনাস হয়ে যাবে না? ইট উইল বি 0.9 বি, এরকম হয়ে যাবে না? তখন আপনি যদি এই পুরোটাকে আসলে এখন যদি আপনি ঘটনা খেয়াল করেন যে 1.2 এক জায়গায়, আরেক জায়গায় হচ্ছে 0.9। এখন যদি আমি এরিয়া বের করতে চাই, এরিয়া মানে কি, এই দুটো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই যদি করি দেখবেন যে 1.08 এরিয়া এরকম একটা আসে। তা এখন আসতেছে 1.08। ইনিশিয়ালি যখন আমরা করেছিলাম তখন ছিল 1, তাহলে ইনক্রিজ কত হয়েছে? 1.08 থেকে 1 মাইনাস করেন, 0.08 ইনক্রিজ হয়েছে, যেটা কিনা আপনি পার্সেন্টেজে নিলে হবে 8%। দিস ইজ দ্য অ্যান্সার। 8% আমার চেঞ্জ হয়েছে। কতটুকু ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ইনক্রিজ হয়েছে। 0.08 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। হ্যাঁ, ওইটা করলে আপনার হচ্ছে এই ঘটনা, এই মানে মাল্টিপ্লিকে আপনি ডেসিমেলকে, এটাকে তো এমনি আপনি চেঞ্জ করলে এটা কি আসবে? 8/100 এরকম তো এমনি চলে আসে। কারণ এটাকে যদি আপনি উল্টা নিয়ে যান, তখন যদি আপনি এটাকে আহ, কি বলে পার্সেন্টেজ নিতে চান, পার্সেন্টেজ নিলে এই পুরোটা ইজ ইকুয়ালস টু 8%, অটোমেটিক চলে আসে। তাহলে 8% এরিয়া আমার ইনক্রিজ হয়েছে। আপনি কিন্তু বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য
ফাইন্ড দ্য চেঞ্জ ইন এরিয়া, তাহলে আপনাকে লিখতে হবে দ্য এরিয়া হ্যাজ বিন ইনক্রিজড বাই 8%। যদি ডিক্রিজ হতো তাহলে লিখতে হতো ডিক্রিজড বাই 8%। বুঝতে পেরেছি যে দৈর্ঘ্য 8% বেড়েছে, সরি ক্ষেত্রফল 8% বেড়েছে বা কমেছে। ফাইজা প্লিজ বলেন। স্যার এই অঙ্কটা একটু বাংলায় বুঝিয়ে দিবেন। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু আরেকবার সবার জন্য আরেকবার একটু সহজভাবে বলি। আমার কোশ্চেনটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 10% কমে যায়। ধরে নেই দৈর্ঘ্যটাকে আমরা এল ধরে নিই, প্রস্থটাকে আমরা বি ধরে নিই, লেংথ আর ব্রেথ হিসাবে। ঠিক আছে, আপনি এক্স ওয়াই ধরতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আপনি দৈর্ঘ্যটাকে ধরে নিলেন এক্স, প্রস্থটাকে আপনি ওয়াই ধরে নিলেন। এখন প্রশ্ন মতে ক্ষেত্রফল মানে কি? আয়তকের ক্ষেত্রফল যেহেতু, ক্ষেত্রফল মানে কি হবে? এক্স গুণন ওয়াই সমান সমান এক্স ওয়াই, এমনই হওয়ার কথা, দুটোর গুণফলই হওয়ার কথা। শুরুতে এক্স যেটা ধরেছিলাম, স্ট্রেট কাট এক্স না ধরে আমরা যেহেতু আমরা জানি না যে কোনটা আসলে কত, তাহলে আমরা এটাকে দৈর্ঘ্য ক্ষেত্রফলটা ধরে নেই যে 1x, প্রস্থটাকে ধরে নেই যে 1y, দুটাকেই এক একক করে ধরে নিলাম। ঠিক আছে ভাইজা? তাহলে এক একক করে ধরে নিলে আমাদের ক্ষেত্রফলটা আসলে কি হয়? এক এক আর এক গুণ করলে তো আসলে একই হয়, তাই না? 1 বর্গ সেন্টিমিটার বা বর্গ যাই হোক এটাই হয়। এ হচ্ছে আমাদের 1xy, এটা হচ্ছে শুরুর কোনো কিছু বৃদ্ধি না পেয়ে যাচ্ছিল সেই অংশের ক্ষেত্রফল। এখন আসি, আমাকে বলেছে যে ক্ষেত্রফলের 20% আসলে বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% কথাটার মানে কি? 20% কথাটার মানে এটাই না যে, সরি, যে 100 ভাগের 20। তাহলে 100 ভাগের 20 মানে কত? আপনি যদি কাটাকাটি করেন তাহলে দেখেন তো 0.2 কিনা ফাইজা? ইয়েস স্যার। আবার 10% যে কমে যায়, এই 10% মানে কত দেখেন তো? 0.1 কিনা? এখন দৈর্ঘ্য আমার বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়া মানে বেড়ে যাওয়া। তাহলে শুরুতে আমার ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য ধরেছিলাম 1 একক, এর সাথে বৃদ্ধি পেয়েছে 0.2 একক। আবার একইভাবে শুরুতে আমরা প্রস্থ ধরেছিলাম 1 একক, এর থেকে কমে গেছে 0.1 একক। এখন দেখেন তো টোটালটা কত আসে? এখানে কত আসে? 1.02 একক। এটা নতুন আমাদের দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য, ধরেন এটা আমাদের এক্স, আর এখানে আসছে 0.9, এটা আমাদের নতুন ওয়াই, যেটা কিনা আমাদের নতুন ধরনের প্রস্থ। এখন আমরা নতুন একটা দৈর্ঘ্য পেলাম, নতুন একটা প্রস্থ পেলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি, 1.02 এর সাথে যদি আমি 0.909 গুণ করি, উত্তর আসে 1.08। এখন আসি, একদম শুরুতে দৈর্ঘ্য ধরেছিলাম আমরা 1 একক, প্রস্থ ধরেছিলাম 1 একক, দুটাকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম 1 বর্গ একক। এখন দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি এবং কমানোর ফলে ক্ষেত্রফল পাচ্ছি 1.08 বর্গ একক। তাহলে বলেন, আগের চেয়ে ক্ষেত্রফল কি বেড়েছে না কমেছে? ফাইজা? স্যার বেড়েছে। এই, বেড়েছে। আগে ছিল 1 একক, এখন 1.08 হয়েছে, বেড়েছে না? তাহলে কতটুকু বেড়েছে? যে নতুন ক্ষেত্রফল পেলাম 1.08, আগে ছিল 1.00, মাইনাস করেন 0.08, এতটুকু অংশ বেড়েছে 0.08। তাহলে 0.08কে আপনি শতকরায় পরিবর্তন করলে কত আসবে? শতকরায় পরিবর্তন করলে আসবে 8%। এটা হচ্ছে 8% বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে প্রশ্ন। বুঝতে পেরেছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আসি, ফাইজার একটা কোশ্চেন ছিল, বিশাল বড় একটা কোশ্চেন। আমরা একটু প্রশ্নটা লিখি, দেখি আমরা প্রশ্নটা লিখে সলভ করতে পারি কিনা। প্রশ্নটা তো বিশাল বড়, আমরা একটু আগে বাংলা লিখে নিই। দেখেন, একটি ঘড়ির দোকানে, হ্যাঁ সায়েম বলেন। স্যার মেঘড ওয়াশরুম। হ্যাঁ প্লিজ। একটি ঘড়ির দোকানে 15% ছাড়ে, 15% ছাড়ে ঘড়ি বিক্রয়ের ঘোষণা দেওয়া হলো। আচ্ছা, ঘড়ি বিক্রয়ের ঘোষণা দেওয়া হলো। গুড। মিতু, মিতুর একটি ঘড়ি 2176 টাকায় ক্রয় করলো। আচ্ছা, মিতু একটি ঘড়ি, মিতুর হবে না, মিতু একটি ঘড়ি হবে। একটি ঘড়ি এত টাকায় ক্রয় করলো। এরপর সে
টাকায় 2100 টাকা বার্ষিক 7% মুনাফায় বিনিয়োগ সরি বিনিয়োগ করলো। প্রশ্ন হচ্ছে দুইটা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ঘড়ি ক্রয়ে তার কত টাকা সাশ্রয় হলো। ঘড়ি ক্রয়ে তার কত টাকা সাশ্রয় হলো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিনিয়োগকৃত টাকা 6 বছরে মুনাফা সহ কত টাকা হবে। আচ্ছা, এই হচ্ছে প্রশ্ন। ফাইজা ঠিক আছে? স্যার মুনাফা সহ আসল কত টাকা হবে? মুনাফা সহ আসল কত টাকা হবে? আচ্ছা, মুনাফা সহ আসল কত টাকা হবে, মানে সুদ আসল কত টাকা হবে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। এখন আমি শুরু যদি প্রশ্নটা একটু ভুল না করে থেকে একটু শুরুতে দেখি। একটি ঘড়ির দোকানে 15% ছাড়ে ঘড়ি বিক্রয়ের ঘোষণা দেওয়া হলো। মিতু একটি ঘড়ি 2176 টাকায় ক্রয় করলো। ঘড়ি ক্রয়ে তার কত টাকা সাশ্রয় হলো। এখন এইখানে তো একটু মুশকিল বলে ফেলছেন। মিতু তো টাকা তো কিনলো, এখন 15% ছাড়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখেন ইংলিশ ভার্সনের জন্য আমি যদি একটু বলে দিই, আব্দুর রহমান ট্রান্সলেট করে দিতে হবে নাকি বুঝতে পারছেন এখানে? আচ্ছা, আমি একটু বলে দিই। দ্বিতীয় আহ মিতু একটি ঘড়ি 2176 টাকা ক্রয় করলো, এই লাইনটা একটু, তারপরে আচ্ছা, এরপরে ফার্স্ট লেটারটা বলছে একটা ঘড়ির দোকানে 15% কমে ঘড়ি বিক্রয় করার ঘোষণা দেওয়া হলো। দে announced a watch to be sold in 15% less price. Mitu bought a watch at 2176 টাকা. Then she invested 2100 টাকা for 7% interest yearly. ঠিক আছে, এখানে যেটা করলো যে এত টাকা সে ইয়ারলি 7% ইন্টারেস্টে ইনভেস্ট করেছে। কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট হচ্ছে ঘড়ি ক্রয় যে ঘড়ি যে কিনেছিল কত টাকা সে আসলে সেভ করেছে, হাউ মাচ মানি ডিড শি সেভ। এন্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট শুড বি দ্য প্রফিট প্রিন্সিপাল ইন 6 ইয়ার্স। এটা হচ্ছে ছিল আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট। এই এখন আসি ফার্স্ট কোশ্চেনে, ঘড়ি ক্রয়ে তার কত টাকা সাশ্রয় হলো। ফায়দা শুনতেছেন? এখন ডেফিনেটলি আপনি যদি কোনো কিছুর হিসাব বের করতে চান যে আপনি কত টাকা সেভ করলেন, আপনার এটার জন্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটারই প্রয়োজন, তাই কিনা ফায়দা বলেন তো? ইয়েস স্যার। ওকে, এখন এই যে টাকাটা, এটা তো মিতুর ক্রয় মূল্য, তাই না? মিতু তো এত টাকা দিয়ে কিনেছে। তো মিতু যদি এত টাকা দিয়ে কিনে থাকে, তো মানে দোকানের অরিজিনাল প্রাইসটা কত ছিল, মূল দামটা কত ছিল, সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা ইনিশিয়ালি জানি যে 15% ছাড়ে ঘড়ি বিক্রি করতেছিল। তাহলে আমরা যদি নাম্বারটা বের করার চেষ্টা করি, দেখেন 15% ছাড়ে বর্তমান মূল্য হচ্ছে 100 মাইনাস 15 সমান সমান 85 টাকা, তাই না? এখন আপনি তাহলে বের করতে পারেন যে বর্তমান মূল্য 85 টাকা হলে মূল দাম কত বলেন তো? 100 টাকা। 100 টাকা। গুড। তাহলে বর্তমান মূল্য যদি 1 টাকা হয়, তাহলে মূল দাম কত ছিল?
85 ভাগের 100 টাকা। আর বর্তমান মূল্য মানে মিতু কত টাকা দিয়ে কিনেছে, বর্তমান মূল্য 2176 টাকা হলে তাহলে মূল দামটা কত ছিল সেটা বের করেন। নিচে 85, উপরে 100 গুণন 2176। তাহলে এই জায়গা থেকে আপনি মূল দামটা পেয়ে যাবেন। এরপরে মূল দামের সাথে এই ঘড়ির বিক্রয় মূল্য, এটা যদি আপনি মাইনাস করেন তাহলে আপনি কত টাকা সে সেভ করলো, সাশ্রয় করলো, সেটা পেয়ে যাবেন। দেখেন তো এইখানের অঙ্কটা বা এই পার্টটা আপনার বাকিটা করেন দেখি কত আসে। 384 টাকা আনসার। কত টাকা আসে? 384 টাকা। 384। এখানে যদি কাটাকাটি সবকিছু করি এখানে আসে সম্ভবত দেখেন 2560 এরকম কিছু একটা আসে। আমি কাটাকাটি আর দেখালাম না। সুতরাং সাশ্রয় হলো, 2 নম্বর এখানে বিনিয়োগকৃত টাকা 6 বছরের মুনাফা সঙ্গে আসল টাকা। হ্যাঁ, বিনিয়োগকৃত টাকা মানে হচ্ছে ইনভেস্টেড টাকাটা ইন 6 ইয়ার্স, হোয়াট উইল বি দ্য প্রফিট প্রিন্সিপাল ইন 6 ইয়ার্স। আপনাকে এখানে প্রফিট প্রিন্সিপালটা বের করতে বলেছে, প্রফিট প্রিন্সিপাল মিলে প্রফিট প্রিন্সিপাল। আচ্ছা আসতেছি, দাঁড়ান এখানে আসতেছি। তাহলে সাশ্রয় হলো কত টাকা, 2560 মাইনাস 2176, 2176 কত টাকা, 300 কত টাকা আসছিল আপনাদের? 384 টাকা স্যার, ঠিক আছে। মিলেছে 384। দিস ইজ দা ফার্স্ট অ্যান্সার। এখানে কারো কোনো প্রবলেম আছে? না থাকলে আমরা সেকেন্ড ম্যাথটাতে যাবো। ওকে স্যার। ওকে, আই হোপ এখানে কোনো প্রবলেম হবে না। আমরা একটা সেকেন্ড ম্যাথটাতে যাই। দেখেন সেকেন্ড ম্যাথটা কি বলেছে। আগে ম্যাথের এই পার্টটা দেখেন, যা ফার্স্ট ম্যাথের সেকেন্ড ম্যাথটা হচ্ছে এখান থেকে শুরু, এতটুকু অংশ নিয়ে। বাংলা যদি বলি বা ইংরেজিতে বলি, শি ইনভেস্টেড 2100 টাকা এট এ রেট অফ 7%, ইয়ারলি এট রেট অফ 7%। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দ্য প্রফিট প্রিন্সিপাল, মুনাফা সহ আসল মানে তো প্রফিট প্রিন্সিপাল, হোয়াট উইল বি দ্য প্রফিট প্রিন্সিপাল আফটার 6 ইয়ার্স। এখন প্রিন্সিপালের কথা তো আমি অলরেডি জানি, দিস ইজ দ্য প্রিন্সিপাল। আমাকে বের করতে হবে প্রফিট বা ইন্টারেস্টটা আমি বের করতে পারলে যেটাকে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এখানে এই ধরনের ম্যাথ গুলোতে আমরা ফর্মুলা ইউজ করতাম। আমরা 6 যখন আপনার নেক্সট চ্যাপ্টারে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমি জানি না আপনার ওইভাবে করেছেন কিনা। যে সাধারণত আমাদের যেই আসল, আসলটাকে আমরা ইংরেজিতে বলি প্রিন্সিপাল, সরি পিএলই, প্রিন্সিপাল। এটাকে আমরা প্রকাশ করি পি দিয়ে। তারপর হচ্ছে মুনাফা, মুনাফা এটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারেস্ট। এটাকে আমরা প্রকাশ করি বড় হাতের ক্যাপিটাল আই দিয়ে। স্যার, তারপর হচ্ছে সময়, সময় অথবা টাইম যেটা, এটাকে আমরা ইংরেজিতে প্রকাশ করি যে এন দিয়ে। আর আরেকটা হচ্ছে হার বা মুনাফার হার, মুনাফার হার যেটাকে কিনা আমরা বলি রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের আর দিয়ে। ঠিক আছে, এখন আমাকে বের করতে বলেছে 6 বছর পর। হ্যাঁ বলেন আব্দুর রহমান প্লিজ। ফাইনাল আনসার হচ্ছে 2982। মানে স্যার এখানে কি পে ব্যাক চাইছে না 6 বছর পরে? 6 বছর পরে বুঝি নাই। তো 6 বছর পরে কি পে ব্যাক চাইছে না, পে ব্যাক? পেব্যাক হচ্ছে সাধারণত যেটা হয়, এখানে কিছু কথা আছে। সাধারণত এই যে রেট অফ ইন্টারেস্ট গুলো ইনিশিয়ালি, ধরেন আপনি ব্যাংকে লেটস সে আপনি 1000 টাকা ব্যাংকে জমা রেখেছেন। তো ব্যাংক হচ্ছে আপনাকে একটা রেট, একটা সার্টেন রেটে আপনি কিছু প্রফিট দিতে থাকবে। জেনারেলি ওই প্রফিটটা আমরা আসলে শুধুমাত্র প্রফিট হিসেবে শেয়ার করি, প্রফিট হিসেবে চিন্তা করি। এখন এখানে যেটা বলেছে যে শুরুতে আপনি যেই 1000 টাকা রেখেছেন সেটা সহ প্রফিট, তো এইটা আসলে পুরাটা একসাথে পেব্যাক না। পেব্যাকটা হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্টটা। কারণ আপনি যদি পুরো টাকাই উঠে নিয়ে চলে আসেন তাহলে তো আপনার ইন্টারেস্ট আর দিবে না, তাই না? ধরেন আপনি 1000 টাকা জমা রেখেছেন, তো 1 বছর পরে আপনি লেটস সে আপনি 200 টাকা ইন্টারেস্ট পেয়েছেন, তাহলে আপনার টোটাল হচ্ছে 1200 টাকা। এখন যদি আপনি পুরো টাকাই উইথড্র করে ফেলেন তাহলে আপনি কি পরবর্তীতে ইন্টারেস্ট পাবেন? আপনার টাকা তো নাই। তো সাধারণত পে ব্যাক যেটা বা যে ইন্টারেস্ট রেটটা আসে সেটা ওই এই 200 টাকা, এটা হচ্ছে আপনার ইন্টারেস্টের পার্ট। কারণ আপনি যদি অরিজিনাল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল যদি উঠিয়ে ফেলেন দেন ইউ ওয়ন্ট গেট এনি ইন্টারেস্ট, আপনি আর কিছুই পাবেন না।
ওইটা শেষ। আবার এখানে এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট বা সিম্পল কি বলে প্রফিট ক্যালকুলেশন। আবার কিছু কমপ্লেক্স প্রফিট আছে, এটাকে আমরা বলি বাংলাতে বলি চক্রবৃদ্ধি হার বা প্রফিট ক্যালকুলেশন। বলেন আব্দুর রহমান প্লিজ। এবার ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে একবারে কয় বছর পরে উঠাই ফেলবো ইন্টারেস্ট রেট সহ, তারপরে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল সহ যেটা আসে সেটাই করবো। হ্যাঁ, আপনি ফার্স্ট ইনিশিয়ালি আপনি ইন্টারেস্ট বের করবেন, এরপরে প্রফিটের সাথে ইন্টারেস্টটাকে, সরি প্রফিট না, প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটাকে আপনি অ্যাড করে দিবেন, সেটাই আপনার টোটাল ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। ওই প্রফিটকে আমরা অনেক জায়গায় ইন্টারেস্ট বলি, প্রফিট বলি, দুটোই কারেক্ট। মুনাফা, প্রফিট, ইন্টারেস্ট সবগুলো আসলে একই কথা। ঠিক আছে, ওকে। এখন আমাকে আসলে বের করতে হবে মুনাফা সহ অথবা ইন্টারেস্ট সহ আমার টোটাল মানিটা কত। টোটাল মানি, মেইন মানিটা তো আমি অলরেডি জানি, দেন আই হ্যাভ টু ফাইন্ড দ্য ইন্টারেস্ট। আমাকে আইটা আগে বের করতে হবে। যদি ফর্মুলা দিয়ে করি, ফর্মুলা হচ্ছে উই নো বা আমরা জানি যে আই ইকুয়ালস টু, আয়ের ফর্মুলা জানেন আপনারা? PNR বাই 100। তো এখন যদি সবগুলোকে মাল্টিপ্লাই করি, পি হচ্ছে আমার 2100 টাকা, এন হচ্ছে 6 ইয়ার্স, আর মুনাফা হচ্ছে 7%, নিচে হচ্ছে আমার 100। এখন অনেক জায়গায় আপনি ফর্মুলা দেখবেন এই 100টা নাই। কথার কথা, এই 100টা কোথাও অনেক সময় থাকে না। এই 100টা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ওই যে পার্সেন্টেজ, যে আমাদের ইন্টারেস্ট রেট যেটা থাকে ওই পার্সেন্টেজটার সরাসরি 7 আমরা উপর লিখে ফেলি, আর পার্সেন্টেজের 100টা নিচে লিখে ফেলি, এইভাবে আসে। এখন যদি আপনি কাটাকাটি ফাটাফাটি সবকিছু করেন, নিজেকে ক্যান্সেল করে দেন, বাকি দুই যা যা আছে এগুলো যদি আপনি মাল্টিপ্লাই করেন, আশা করি অ্যান্সারটা বের হয়ে চলে আসবে। 21 টাইমস 6 টাইমস 7, এখানে আসে 882 টাকা। তাহলে আমাকে বলেছে টোটাল ইন্টারেস্ট 6 বছরে মুনাফা সহ আসল, তাহলে মুনাফা প্লাস আসল বের করতে বলেছে। তাহলে মুনাফা আমরা পেলাম এই যে 882 টাকা, আর আসল ছিল কত টাকা? 2100 টাকা। তাহলে টোটাল যদি আমি কাউন্ট করি 2100 টাকা, অ্যান্সার আসবে 2982 টাকা। দিস ইজ দা অ্যান্সার। মিলেছে সবার? Yes. ফাইজা, ম্যাথটা মিলেছে? ইয়েস স্যার, মিলেছে। ম্যাথগুলো এরকমই। আপনি আহ, শুরুতে এখানে একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু প্রশ্নের দিকে তাকিয়ে আপনাকে আলাদা করতে হবে যে আপনার কোন প্রশ্নটা কোন প্রশ্নের জন্য বা কোন অংশটা কোন প্রশ্নের জন্য প্রযোজ্য। ওই শুরুতে যতটুকু কথা দেওয়া ছিল যে মিতু একটি ঘড়ি কিনেছে, এতটুকু কথা, এইটা হচ্ছে প্রথম প্রশ্নের জন্য অংশ। যখনই আপনি প্রথম প্রশ্নের সলভ শেষ, এই প্রথম অংশের কাজ শেষ, এটা নিয়ে আপনাদের তাকানোর প্রয়োজন নেই। দেন দ্বিতীয় প্রশ্ন, যেটা আপনি দ্বিতীয় সেকশন, এখানে আমাদের সমস্যাটা হয়, অনেক সময় হয় কি, আমি যদি এই দুইটা কোশ্চেন ভেঙে ভেঙে দিতাম আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে যেত, আপনি সরাসরি অ্যান্সার বের করে ফেলতেছেন। কিন্তু দুইটা কোশ্চেন যখন, দুইটা পার্ট যখন একসাথে করে দিলাম, তখন আপনি কনফিউজ হয়ে যান, আরে দুইটা আলাদা আলাদা অংশ, তাহলে কোনটা কিভাবে হবে কে জানে। তো এই ব্যাপারগুলো কনফিউশন দূর করার জন্য আপনাকে যে কাজটা করতে হয়, খুব ঠান্ডা মাথায় আগে ম্যাথটা বোঝার চেষ্টা করতে হয়, যে আদৌ যে আপনি আসলে ম্যাথ যা করতেছেন এই ম্যাথের অংশটার সাথে আপনার কথাবার্তা বা আপনি যতটুকু ম্যাথ করতে যাচ্ছেন এই ম্যাথটার জন্য আপনার কি কি প্রয়োজন। আমি আমার জন্য আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি যখন ভার্সিটি অ্যাডমিশন কোচিং করি, তখন আমার ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে ফিজিক্সের ম্যাথ করতে খুব সমস্যা হতো। ম্যাথ তো ম্যাথই, ম্যাথ করতে খুব প্রবলেম হতো, যে এখন এত মানে ফর্মুলা ঠিক আছে কিন্তু কোথায় কোনটা ইউজ করবো সেটা আমি মানে কনফিউজড হয়ে যেতাম। তো আমাদের এক টিচার ছিলেন, উনি আমাকে একদিন বললেন যে দেখো, ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল কোয়েশ্চেন অ্যাট ওয়ান্স। পুরা কোয়েশ্চেন একবারে বুঝে ফেলার কোনো প্রয়োজন নেই। তো স্যার আমি তাহলে স্যার কি করবো? তাহলে ট্রাই টু ফাইন্ড আউট যে প্রশ্নে কি দেয়া আছে। প্রশ্নে অনেক কথাবার্তা দেয়া থাকে যেগুলো কিনা আননেসেসারি, প্রয়োজনীয় নেই, অপ্রয়োজনীয়। তাহলে আমাকে কোশ্চেনটা পড়ে আগে লাইন বাই লাইন যখন পড়বো তখন আমার মাথায় সেট করে ফেলবো যে এই এই জিনিস কোশ্চেনের মধ্যে আছে। তাহলে কোশ্চেনে যদি আমি জানি যে কোশ্চেনে আমাকে ধরেন ক আর খ দেয়া আছে, এবার আমাকে বের করতে বলেছে ABCD, তাহলে আমাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে যে ক খ থেকে আমি এবি তে কিভাবে যাব। ওই প্রসেসটাই হচ্ছে ম্যাথ, অন্য কিছুই না। এখন এই প্রসেসটা কি একভাবে যাওয়া যাবে? না, অনেক ভাবে যাওয়া যায়। আপনি একটা জায়গা থেকে অন্য জায়গায় নানান ভাবে বিভিন্ন উপায় যেতে পারেন। এটা কোনো ব্যাপারই না যে একভাবে যেতে হবে, একই ফর্মুলা বা একটাই ওয়ে, এরকম কোনো কিছু না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসলে যাওয়া সম্ভব। সো আপনার যেটা করতে হবে, আগে কোশ্চেনটা
খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আপনি প্রশ্ন বুঝতে পারা মানে কোশ্চেনের 50% আপনি অ্যান্সার করে ফেলেছেন, দেন বাকিটা। ফাইজা প্লিজ বলেন। স্যার সাশ্রয় মানে কি? সাশ্রয় মানে সেভ করা, কত টাকা আপনি সেভ করলেন, কত টাকা আপনি আপনার কাছে রয়ে গেল, ডিসকাউন্ট কত টাকা পেলেন। ধরেন আপনি দোকানে গেছেন, আপনি গিয়ে 1 কেজি, কথার কথা চিনি কিনতে যাচ্ছেন, 1 কেজি চিনির দাম ধরে নিলাম 100 টাকা। তো আপনি বাসা থেকে 100 টাকা নিয়ে গিয়েছেন, তো গিয়ে দেখলেন যে চিনিতে ডিসকাউন্ট চলতেছে, দোকানদার আপনাকে 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিল। তো আপনি কত টাকা সেভ করলেন? 20 টাকা সেভ করলেন না? ওই সাশ্রয় মানে হচ্ছে সেভ করা বা ডিসকাউন্ট পাওয়া। এখন আপনি 20 টাকা দিয়ে চিনি না কিনে এবার 20 টাকা দিয়ে আপনি চকলেট কিনে চলে আসলেন, সেটা আপনার লাভ। তো সাশ্রয় থাকা মানেই ব্যাপারটা এরকম। আপনারা দেখবেন যে বিভিন্ন দোকানে গেলে, স্পেশালি সুপার শপ গুলোতে, স্বপ্ন, আগোরা, এরকম সুপার শপ গুলোতে দেখবেন যে বিভিন্ন পণ্যের উপরে এত% ডিসকাউন্ট, তত% ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আমাদের আপাতত যে কয়জন যে কয়টা কোশ্চেন দিয়েছেন এর সলিউশন হচ্ছে মোটামুটি এই লেভেলের। এখন এর বাইরেও যদি আমরা দুই একটা ব্যাপার চিন্তা করি, সময়ের কিছু ম্যাথ আছে, আমরা একটু আগে দেখেছিলাম। দু একজন বলতেছিলেন যে স্যার সময়ের ম্যাথ গুলোতে আমাদের একটু মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। সময়ের ম্যাথ গুলো, কিন্তু আমি এখন ক্লিয়ার করে ফেলছি। আচ্ছা আমরা যদি একটু আরেকবার এটা দেখি, শতকরা মোটামুটি দেখেছি পরিমাপ সময়। আচ্ছা, পরিমাপের একটা কথা বলি, সাদিকা বলেছিল যে ওই যে একটা থেকে আরেকটাতে পরিবর্তন করতে আপনার একটু ঝামেলা হয়ে যাচ্ছে, মিটার থেকে কিলোমিটার, সেন্টিমিটার। এই জায়গায় আপনার জন্য সবচেয়ে সহজ সাজেশন হচ্ছে স্যার বেশি বেশি প্র্যাকটিস করা। আর কোনো কিছু এখানে নতুন কিছু সাজেশন নেই, মুখস্থ করে যেগুলো মুখস্থ ওগুলো মুখস্থ করে ফেলতে হবে, যেগুলো প্র্যাকটিসের বিষয়ে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে আপনাদের একটা জিনিস বলে দেই, আপনাদের বইতে কয়েকটা তো আছেই অনুশীলনী, পাশাপাশি আরো কয়েকটা জিনিস আছে যেটা কিনা সরাসরি বইয়ে দেওয়া নাই, বাট এগুলো পরীক্ষায় আসে। এগুলো তো ডেফিনেটলি মুখস্থ জিনিস, এখানে নতুন করে বলার কিছু নাই। একটা সহজ ব্যাপার বলে দিই সাদিকা, কিলোমিটার সবচেয়ে বড়, মিলিমিটার সবচেয়ে ছোট। এই সিরিয়ালটা জানেন যে কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটা তো জানেন। ইয়েস স্যার। ওকে, এখন সহজ করে যদি বলি, বড় জিনিসকে চাইলে আপনি ভেঙে ছোট ছোট টুকরা করতে পারেন, কিন্তু ছোট জিনিসকে টেনে লম্বা করাটা আসলে মুশকিল। মানে হচ্ছে বড় থেকে, কিলোমিটার থেকে যদি আপনি অন্য কোনো কিছু ভাঙতে চান তাহলে আপনি গুণ করবেন, কিলোমিটার থেকে অন্য কোনো কিছু হতে হলে গুণ। আর ছোট থেকে যদি বড় কিছু করতে চান তাহলে ভাগ করতে হবে। দ্বিগুণ করা এবার যায়। এইটা হচ্ছে আপনার বাকিটা, প্রত্যেকটাই 10 10 10 10 করে এসে লাগানো। এখন আসি নিচে দেখেন, এর পাশাপাশি আপনাদের পরীক্ষায় কিছু এই টাইপের সম্ভবত অঙ্ক থাকে যে যে কোনো একটা ম্যাথ দিয়ে দিল, এরপর এটাকে কিলোমিটার, ডেসিমিটার, মিলিমিটার, এই যে অনেকটা এরকম এত গ্রাম দিয়ে দিলে এখন এই গ্রামটা কত কেজি, কত গ্রাম, হেক্টাগ্রাম, টেকাগ্রাম, এইভাবে কতটুকু হবে, এভাবে ভেঙে 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 লিখার ব্যাপারটা। এর পাশাপাশি কয়েকটা ইউনিট আছে, এই ইউনিট গুলা খুব ভালো করে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে এই ইউনিটটা দেখেন, কোথায় গেল আমাদের লাল কালি, কোথায়? দেখা যাচ্ছে না। এই যে এই ইউনিট, সরি আমি তো শেয়ার করেছি একটা আর বলতেছি আরেকটাতে। এই যে, ঠিক আছে, কিছু ইউনিট রয়েছে, এইগুলো আপনাদের একটু কষ্ট করে বেশি বেশি মাথায় রাখতে হবে। যেমন এইগুলা, এরপরে হচ্ছে এওর টেওর কতগুলো আছে, এইগুলোও ঝামেলা, সেটাও একটু মাথায় রাখতে হবে। পরেরটাতে সম্ভবত এওর, সম্ভবত পরেরটাতে, এই যে এই জায়গাতে পেজ নাম্বার 123, এইখানে এইখানে তিনটা আছে, এবং এই তিনটার এগেনস্টে এখানে কয়েকটা আবার খালি ঘর দেওয়া আছে যে 1 acre ইকুয়ালস টু হাউ মেনি স্কোয়ার মিটার, 1 হেক্টর 1 বর্গ কিলোমিটার, এই ব্যাপারগুলো এভাবে দেওয়া আছে। ফাইজা প্লিজ বলেন। স্যার বন্টনের সূত্র কি? কিসের সূত্র? বন্টনের। আমি বুঝি নাই কিসের সূত্র। স্যার বন্টনের। আচ্ছা বন্টন, বন্টনের সূত্র, আচ্ছা আসতেছে বন্টনের সূত্র। আচ্ছা আব্দুর রহমান বলেন, কি বলবেন? আর ছোট থেকে বড় ইউনিটে যাইতে তো আমরা মাল্টিপ্লিকেশন ইউজ করি। বুঝি নাই কি? তার ছোট থেকে বড় ইউনিটে যেতে হলে তো আমরা মাল্টিপ্লিকেশন ইউজ করি না, যেমন 1 মিলিমিটার ইকুয়ালস টু 0.001 মিটার, তাহলে 850 মিলিমিটার ইকুয়ালস টু 850 মাল্টিপ্লাইড বাই 0.001। হ্যাঁ, আমি আমি বলতে চাচ্ছি হচ্ছে যে আপনি যদি কনভার্সন যখন করেন আর কি,
বড় থেকে যখন ছোট কনভার্সন করি, যেমন আমি যদি বলি যে 1 কিলোমিটার ইকুয়ালস টু হাউ মেনি মিটার্স, তখন তো এটা বেড়ে যাবে। আবার যদি 1 মিটার ইকুয়ালস টু হাউ মেনি কিলোমিটার্স, তখন তো ডিভিশন হয়ে যাবে। আমি ওইটাই বলেছিলাম আর কি, যে বড় থেকে ছোট করতে হলে সাধারণত আমরা মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা করি, না হলে হচ্ছে ডিভিশনের ব্যাপারটা করি। আচ্ছা, ফাইজা ফাইজা বলেছে বন্টনের সূত্র, এটা কোথায় আছে বলেন তো আমাকে, লাস্টে নাকি? ফাইজা, স্যার এটা 24 পৃষ্ঠায়। 24 পৃষ্ঠায়? বলেন কি, পেজ নাম্বার 24 কোথায় গেল? এটা এখানে? ইয়েস স্যার, গুণ ভাগের সম্পর্ক, এটা নাকি স্যার বন্টনের সূত্র। আচ্ছা, এই গুণ ভাগের সম্পর্ক এটা। আচ্ছা, বন্টন মানে হচ্ছে ভাগ করে দেওয়া, মানে সমান ভাগে ভাগ করে দেওয়া। এখন একটা জিনিস খেয়াল করেন, যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক, এখানে দুটাকে যোগ করলে যা আসবে। আচ্ছা, এটা হচ্ছে আপনারা যখন আপনারা অলরেডি 6-এ উঠেছেন, আপনারা কয়েকদিন পর, আমরা তো অলরেডি টুকটাক হচ্ছে বীজগণিত শুরু করেছি। তো আপনারা যখন কয়েকদিন পরে আমরা সমীকরণ বলে একটা অধ্যায় পড়বো, ঠিক আছে, বীজগণিতের ইকুয়েশনস বা সমীকরণ, তখন আমরা দেখব যে সাধারণত আহ, সমীকরণ মানে সমানকরণ। ধরেন আমি লিখি যে ক যোগ খ সমান সমান গ যোগ ঘ, কথার কথা এরকম একটা সমীকরণ লিখলাম। সমীকরণ মানে এমন কোনো কিছু লিখা সমান চিহ্ন দিয়ে দুই পাশে কোনো মান থাকবে। একটাকে বলি বাম পাশেরটাকে বলি আমরা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ, ডান পাশেরটা বলি রাইট হ্যান্ড সাইড অর ডান পক্ষ, আর মাঝখানে সমান সমান চিহ্ন থাকে। এখন এই ধরনের ম্যাথগুলোর নিয়ম হচ্ছে, আপনি চাইলে এক পক্ষ থেকে কোনো কিছু অন্য পক্ষে নিয়ে যেতে পারবেন, বাম পাশ থেকে কোনো কিছু ডান পাশে নেওয়া যায়, তবে শর্ত হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে নেওয়ার সময় চিহ্নের পরিবর্তন হয়। মানে কি, বাম পাশে যদি যোগ চিহ্ন থাকে সেটা ডান পাশে গেলে বিয়োগ চিহ্ন হয়ে যায়, বাম পাশে বিয়োগ চিহ্ন থাকলে ডান পাশে গেলে কি হয়ে যায়, যোগ চিহ্ন হয়ে যায়। বামে যদি গুণ থাকে ডানে গেলে ভাগ হয়, বামে যদি ভাগ থাকলে ডানে গেলে গুণ হয়। এই কথাটাই এখানে আসলে ওইভাবে লেখার চেষ্টা করেছে। দেখেন তারা যে কাজটা করেছে, ধরেন এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয় স্বাভাবিকভাবেই। এখন আমি যদি শুধুমাত্র 1 এটাকে রেখে দিই, এটা তো আমাদের 3 ছিলই, তাহলে 2 কে আমি ডান পাশে নিয়ে গেলে দেখেন অটোমেটিক 3 আর 2 মাইনাস হয়ে 1 হয়ে গেছে। মানে এইটা আগে প্লাস ছিল, সমান সমান অন্য পাশে নিচে পরে মাইনাস হয়ে গেছে। আবার দেখেন এখানে আমাদের গুণ ছিল, সমান সমান অন্য পাশে নিচে পরে ভাগ চিহ্ন হয়ে গেছে। মূল কথা হচ্ছে সমান সমান, সমীকরণ তো সমানকরণ, দুই পাশে সমান রাখতে হবে। এবার সমান রাখার সিস্টেমটার জন্য আমাদের এই প্লাস মাইনাসের ব্যাপারটা নিয়ে আসতে হয়। কেন আবার বলি, দেখেন ধরেন 2 + 3 সমান সমান 5। এখন আমি যদি কোনো কারণে এক পাশে 2 রাখি, তাহলে অন্য পাশে 2 হইতে হবে না বলেন তো? তাহলে এখানে তো 5 ছিলই, তাহলে এই 3, এটা তো ছিল বাম পাশে যোগ চিহ্ন, তাহলে এটাকে ডান পাশে নিলে কি হয়ে যাবে দেখেন তো, -3 হয়ে যাবে, সমান সমান তো দেখেন 2 সমান সমান 2 মিলছে। ইয়েস স্যার। তো এটাকে বলে বন্টনের সূত্র। বন্টন মানে সব দিকে সমানভাবে রেখে দেওয়া বা সমানভাবে সুন্দর করে সাজিয়ে রাখা। এটা আমরা ওই ক্লাস 6-এ যখন সমীকরণ আমরা অলরেডি স্যার বীজগণিত বা সূত্রটা অ্যালজেব্রা শুরু কিভাবে করেছি লিখবো? ওইখানে। হ্যাঁ বলেন। সূত্রটা কিভাবে লিখবো? সূত্র এখানে আলাদা করে সূত্র লেখার কিছু নেই, আপনি এখানে ওইভাবে যেটা লেখা আছে যে যোগ বিয়োগের ব্যাপারটা, এখানে আপনি এক্স্যাক্টলি এভাবেই লিখতে পারেন, ওই চিহ্ন দিয়ে দিয়ে লিখতে পারেন আর কি। ধরেন স্কোয়ার প্লাস ট্রায়াঙ্গেল সমান সমান আপনি সার্কেল দিলেন, তাহলে এখান থেকে একটাকে ওই পাশে নিয়ে গেলে ওইটা মাইনাস হয়ে যাচ্ছে। এই এতটুকু আর এতটুকুর মধ্যে পার্থক্য একটাই, এখানে আপনি এই দুটাকে যোগ করে এটাকে লিখেছিলেন, এটাকে যদি আপনি ডান পাশে নিয়ে যান তাহলে এটা মাইনাস চিহ্ন হয়ে গেছে। আবার এই দুটাকে আপনি গুণ সমান সমান এটা লিখছিলেন, তাহলে এটাকে যদি আপনি ডান পাশে নিয়ে গেছেন এটা ভাগ হয়ে গেছে। তাহলে আপনি এইভাবে আলাদা করে সূত্র লেখার বা ওইভাবে কোনো কিছু না, আপনি ক খ দিয়েও লিখতে পারেন যে ক যোগ খ সমান সমান গ, অথবা এক্স প্লাস ওয়াই সমান সমান জেড, তাহলে এক্স সমান সমান হবে জেড মাইনাস ওয়াই, এভাবে লিখতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি চিহ্ন দিয়ে লিখবেন, কোনো আকৃতি দিয়ে লিখবেন, বা এ বি সি ডি যেভাবে লিখবেন লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইয়েস স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে।
ঠিক আছে। আর আর হচ্ছে সময়ের ব্যাপারটা আপনারা বলছিলেন দুই একজন সময়ের ম্যাথে আমার মনে হয় যে সেম জিনিসই এখানে, আসলে খুব একটা পার্থক্য নেই। আপনি আহ, একটু খেয়াল রাখতে হয় যে যখন যোগ বিয়োগ গুলা করতে দেয়, যোগ বিয়োগে আপনি ওই দিন তারিখ যখন আবার এক জায়গা থেকে নেন অন্য জায়গায়, তখন এই বলছে। আচ্ছা, বাংলা মাসের ক্যালেন্ডার, ইংরেজি মাসের ক্যালেন্ডার তো আমরা জানি, বাংলা মাসের ক্যালেন্ডারটা একটু খেয়াল রাখবেন যে মাসের ব্যাপারটা আসলে কি। প্রথমে 1 2 3 4 5, প্রথম 5 মাস হচ্ছে আমাদের 31 দিনে, বাকি সবগুলো হচ্ছে আমাদের 30 দিনে। বাংলা মাসের নাম তো সবাই জানেন, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, নাকি? এখন কোন মাস চলে বলেন তো, বাংলা মাস? চৈত্র। চৈত্র মাস চলতেছে আমাদের। এপ্রিলের 14 তারিখ, আপনাদের পরীক্ষার একদিন আগে, ওই দিন হচ্ছে পয়লা বৈশাখ, বৈশাখের প্রথম দিন শুরু। তার মানে পয়লা বৈশাখ, বৈশাখের দ্বিতীয় দিন থেকে আপনারা পরীক্ষা দেবেন। পয়লা বৈশাখ আমার বাবার জন্য। আচ্ছা, পয়লা বৈশাখে যাই করে করে পয়লা বৈশাখের পরের দিন আপনারা পরীক্ষা দেওয়া শুরু করবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘটনা। উম, আচ্ছা, এখানে কিছু অঙ্ক সেরকম। ধরেন 1 এপ্রিল শুক্রবার, এর 50 দিন আগের দিনটি কি বার ছিল স্যার, বলেন? একটু 138 পৃষ্ঠার 4 5 একটু মুছিয়ে দিলে হবে। 138 পৃষ্ঠার 1 এর 4 5। 1 এর 4 এবং 5, এটা? ইয়েস স্যার। এত মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো। ইয়েস আচ্ছা, স্যার। অলরেডি এটাকে মিনিটে দেওয়া আছে। এখন মিনিট তো আমরা জানি অলরেডি, এখন আপনাকে ঘন্টা এবং দিন মাসে পরিবর্তন করতে হবে। তাহলে আমাকে বলেন, শুরুতে আপনি কোন কাজটা করবেন? স্যার, ঘন্টায় পরিণত করবো। ঘন্টায় পরিণত করতে হলে আপনাকে কি করতে হবে? 60 দ্বারা ভাগ দিতে হবে। 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা পাবেন সেটা হচ্ছে ঘন্টা, নাকি? আর ভাগ শেষ যেটা পাবেন সেটা কি? মিনিট। মিনিট। এবার আপনি, এখানে মিনিটটা বের হয়ে গেছে, এখানে ঘন্টা বের হয়ে গেছে। এবার আপনি আবার ঘন্টা যেটা আছে, ঘন্টাকে আবার দিনে পরিবর্তন করবেন। তাহলে ঘন্টাকে দিনে পরিবর্তন করতে হলে কি করতে হবে? 24 দিয়ে ভাগ করতে হবে। 24 ঘন্টা একদিন। 24 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা পাবেন সেটা হচ্ছে দিন, ভাগ শেষ যেটা পাবেন সেটা হচ্ছে ঘন্টা। এবার দিন পেয়ে গেলেন, এবার দিনকে আপনি মাসে পরিবর্তন করবেন। এভাবে ওই উল্টা থেকে আপনাকে নিয়ে আসতে হয় আর কি। একটু বড়, একটু লেংদি, লম্বা সময়, বাট ওই ভেঙে 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 করতে হয়। এখানে যেমন দুই একটা উদাহরণ দিই। 1000 ঘন্টা, 1000 ঘন্টাকে, ধরেন এই যে 1000 ঘন্টাকে ঘন্টা দিন মাসে পরিবর্তন করতে হবে। তাহলে 1000 ঘন্টাকে প্রথমে যদি আমি ঘন্টায় প্রকাশ করি, ঘন্টা সরি 1 ঘন্টাকে যদি দিনে প্রকাশ করি, তাহলে দিনে প্রকাশ করতে হলে আমাদের ঘন্টা দিনের মধ্যে সম্পর্ক হচ্ছে 24 ঘন্টা একদিন। তাহলে ভাগ করলে আসে 41 দিন আর 16 ঘন্টা। 16 ঘন্টা তো আমরা অলরেডি জানি। তাহলে দিন যেটা আছে, এবার দিনটাকে মাসে পরিবর্তন করতে হবে। তাহলে 41 দিন সমান সমান হচ্ছে 1 মাস 11 দিন। তাহলে হয়ে গেল 1 মাস 11 দিন 16 ঘন্টা। একটু লম্বা, ওই ভাগটা উল্টা দিক থেকে করতে হয়, বাট ভেঙে ভেঙে করলে আশা করি সমস্যা হওয়ার কথা না আর কি। ঠিক আছে, ওকে। আর এদিকে 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 খুব একটা ঝামেলা হওয়ার কথা না। দুই একটা ম্যাথ থাকে হচ্ছে ওই অমুক দিন 20 দিন পরে কি তারিখ ছিল, এরপরে অমুক বার কি ছিল, ওই বারের ব্যাপারটা আশা করি। স্যার, 135 পৃষ্ঠার ওই অঙ্কগুলো একটু বুঝাই দেন। 135 পৃষ্ঠা কোথায় গেল? 135? স্যার, ওই সময় যে বুঝাই দেন। হ্যাঁ, 135। ধরেন এই অঙ্কটা, ইংরেজি সাল 2016 এর মার্চের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লিখো। এটা কিভাবে বের করবেন? এটার জন্য কি ক্যালেন্ডার দিয়ে দেয় আপনাদেরকে? জানি না স্যার, ক্যালেন্ডার না দিয়ে দিলে কেমনে আমরা ক্যালেন্ডার মুখস্থ করে গেল? এইটা তো আসলে মুশকিল, ক্যালেন্ডার না দিলে তো। নর্মালি এই ধরনের ম্যাথ দিলে এইটার ওই ধরেন এরকম ক্যালেন্ডার দিয়ে তারপরে ম্যাথ দেন, নাহলে তো আপনি কিভাবে বের করবেন 2016 সালের মার্চের দ্বিতীয় শনিবার বাংলা কত তারিখ ছিল? এটা তো বের করা মুশকিল। এরকম আসে না। সাধারণত কোশ্চেন যেটা আসে এই টাইপের কোশ্চেন গুলো, যে 3 মার্চ বৃহস্পতিবারের 35 দিন পরের দিনটি কি বার ছিল, এই টাইপের প্রশ্ন আসে। এখন সাধারণত
আপনি 35 দিন, তো এখন যত দিন পরে বের করতে বলে তত দিনটাকে আপনি 7 দিয়ে ভাগ করবেন। যদি ভাগশেষ না থাকে, যদি মিলে যায়, তাহলে আজকের দিনে যেইবার ঠিক স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, সরি, একটু ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছে। যেটা বলতেছিলাম, যতদিন পরে আপনাকে বের করতে বলে, দেখেন এখানে কি বলেছে যে 3 মার্চ বৃহস্পতিবারের 35 দিন পরের দিনটি কি বার ছিল। এখন আপনার যে কাজ, এই যে 35 দিন পরে বের করতে বলছে, আপনি করবেন কি 35কে 7 দিয়ে ভাগ করবেন। কারণ কি 7 দিনে এক, বা 7 দিনে এক সপ্তাহ না, 7 দিন পরে পরে একই দিন রিপিট করে না। যেমন আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে আগামী মঙ্গলবার আসতে আরো 7 দিন সময় লাগবে না? 7 দিন পর পর একই দিন রিপিট করে। তো আপনাকে যেই কয়দিন পরের দিনটা বের করতে বলে এটাকে 7 দিয়ে ভাগ করবেন। যদি 5 7 35 যদি মিলে যায়, যদি ভাগশেষ না থাকে, তাহলে শিওর থাকেন যে 3 মার্চের 35 দিন পরের দিন আবার ওই বৃহস্পতিবারই হবে, কারণ এই দিন বৃহস্পতিবার ছিল, এর 35 দিন পর আবার সেম বৃহস্পতিবারই হবে। এখন যদি ভাগশেষ 1 থাকে, তাহলে আজকে যেই দিন, এরপরে ওই সময়টা হচ্ছে এর 1 দিন পরে, এরপরে 2 দিন পরে, এরপর 3 দিন পরে, 4 দিন পর, 5 দিন পর, 6 দিন পর, 7 হলে তো মিলেই গেছে। বুঝতে পারছি? যেমন আরেকটা ম্যাথ দেখি, পরের ম্যাথটা 13ই ফেব্রুয়ারি, যদি 13ই ফেব্রুয়ারি শনিবারের 21 দিন পরের দিনটি কি বার ছিল, এবার সেম 21কে আপনি 7 দিয়ে ভাগ করেন, দেখেন মিলে যাচ্ছে। তার মানে 13ই ফেব্রুয়ারির 21 দিন পরের দিনটাও শনিবারই হবে। স্যার, বলেন। স্যার যদি বলতো যে 13ই ফেব্রুয়ারি শনিবার, এর 21 দিন আগের দিনটি কি বার ছিল? সেম 21 দিন আগে তো আপনার বার তো আর চেঞ্জ হয় না, তারিখ হয়তো এদিক সেদিক হয়, কিন্তু বার তো আর চেঞ্জ হবে না। আজকে যদি মঙ্গলবার হয়, আজকে এই 7 দিন আগে মঙ্গলবারই ছিল, এর 7 দিন আগে মঙ্গলবার ছিল, এর 7 দিন আগে মঙ্গলবারই ছিল, তাহলে 21 দিন আগে তো মঙ্গলবারই থাকবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। যেমন এটা দেখেন, 1 এপ্রিল শুক্রবারের 50 দিন আগের দিনটি কি বার ছিল। এখন 50কে আমরা 7 দিয়ে ভাগ করি, দেখেন তো 5 5 9 হচ্ছে 45, বৃহস্পতিবার। 5 রয়ে যায়। এখন আমরা একটা কথা বলেছিলাম, যদি না মিলে, যদি আমাদের মিলে যেত তাহলে শুক্রবার হতো। এখন আমাদের ভাগশে আসছে 5, 5 মানে, স্যার বুঝি না। 7 7 9 45 7 7 49। ও সরি, 7, আরে কি বলে, তাহলে তো আরেকটা যাবে তো। আমি ওইখানে যাচ্ছি কেন, 7 নং কেন হবে, আমি 9 উল্টা বলি, 7 7 49, কি বলতেছি ধর। ভাগশেষ হচ্ছে 1, আমাকে আবার ম্যাথের জন্য 1 2 তে ভর্তি দিতে হবে। ভাগশেষ হচ্ছে 1, 1 মানে হচ্ছে একদিন পরে অথবা আগে। এখন আপনি দেখেন আপনাকে কি বলেছে, আগের দিনটি কি বার ছিল শুক্রবার, তাহলে একদিন আগে কি বার ছিল বৃহস্পতিবার, অ্যান্সার হচ্ছে বৃহস্পতিবার। বুঝতে পারছি? আবার যদি প্রশ্নটা থাকতো যে 50 দিন পরের দিন কি, তাহলে শুক্রবারের একদিন পরে কি হতো, অ্যান্সার হতো শনিবার। শনিবার। বুঝতে পারছি? ওকে, এখন একটা জিনিস বলে দিই আপনাদেরকে, আপনারা কি এটা জানেন কিনা, যে কোনো বছরের শুরুতে, ধরেন 2026 সালের জানুয়ারির 1 তারিখ যেই বার ছিল, 2026 সালের ডিসেম্বরের 31 তারিখ ওই একই বার হবে, জানেন এটা? স্যার একটু আবার বলেন। কোনো বছরের জানুয়ারির 1 তারিখ যেই বার থাকে, ওই বছরের শেষ দিন ওই একই বার থাকে, মানে ডিসেম্বরের 31 তারিখ একই বার থাকে, যদি না বছরটা লিপ লিপিয়ার ইয়ার, হয়। যদি না বছরটা লিপ ইয়ার হয়। এছাড়া বছরের শুরু এবং শেষ দিন একই বার থাকে। এখন যদি তাহলে আর আপনাকে প্রশ্ন যদি করা হয়, লিপ ইয়ার হয় তাহলে কি ওই দিনটার সাথে একদিন একদিন বাড়বে, এক্স্যাক্টলি একদিন যোগ হবে। ধরি আমি আপনাকে প্রশ্ন করলাম 2026 সালের জানুয়ারির 1 তারিখ সোমবার ছিল, তাহলে 2027 সালের জানুয়ারির 1 তারিখ কি বার হবে বলেন? স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? 2026 সালের জানুয়ারির 1 তারিখ সোমবার ছিল, 2027 সালের জানুয়ারির 1 তারিখ কি বার হবে? স্যার মঙ্গল। স্যার মঙ্গলবার। মঙ্গলবার, ডেফিনেটলি। কারণ 2026 সালের জানুয়ারি 1 তারিখ যদি সোমবার থাকে, তাহলে 2026 সালের ডিসেম্বর 31 তারিখ সোমবারই হবে। তাহলে এর পরের দিন জানুয়ারি 1 তারিখ 27-এর কি হবে, মঙ্গলবার হবে। অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আপনার যদি প্রশ্ন এভাবে করা হইতো 2028 সালের
2028 সালের জানুয়ারির 1 তারিখ শনিবার, তাহলে 2029 সালের জানুয়ারির 1 তারিখ কি বার হবে? সোমবার। স্যার সোমবার। সোমবার। সোমবার, তাই না? কারণ 28 তারিখ, 2028 সাল তো লিপ ইয়ার। তাহলে জানুয়ারি 1 তারিখ যদি শনিবার হয়, ডিসেম্বর 31 তারিখ হবে রবিবার, তাহলে একদিন পরে হবে সোমবার। বুঝতে পারছি? তো মোটামুটি এই টাইপেরই প্রশ্ন আসলে থাকে আর কি। এছাড়া যেমন ফেব্রুয়ারি 2016-তে কতদিন ছিল, যেমন 2016 কি লিপ ইয়ার না সেটা বের করেন। যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিন, লিপ ইয়ার না হলে 28 দিন। শেষ। আব্দুর রহমান প্লিজ। আরেক ধরনের অঙ্ক আসে কি যে মানে 12 আওয়ার ক্লক থেকে 24 আওয়ার ক্লক, 24 আওয়ার ক্লক থেকে 12 আওয়ার ক্লক। ওইটা একটু আপনাকে 12-এর পরে বাকিগুলো 13, 14 আপ টু 23, 59 পর্যন্ত আসলে ওইভাবে দেখতে হয় আর কি। ঠিক আছে, এএম পিএমটা দেখবেন, এএম পিএমটা খেয়াল করবেন। এম থাকলে তো যা আছে তাই, পিএম থাকলে তখন 12-এর সাথে বাকিটা অ্যাড করতে হবে। ঠিক আছে, স্যার বলেন। হ্যাঁ ফাইজা বলেন। 24 ঘন্টা সময়সূচি আর 12 ঘন্টা সময়সূচি একটু বুঝিয়ে দিন। 24 ঘন্টা 12 ঘন্টা, ওইটি তো মাত্র বললাম। কোথায় গেল একটু আগে দেখলাম, এখানে 24 ঘন্টা 12 ঘন্টা ওজন কোথায় ছিল? পৃষ্ঠা নাম্বার কত দেখেন তো? স্যার 139। 139, এই যে 24 ঘন্টা সময়সূচি টোটাল হচ্ছে আমাদের 23 ঘন্টা 59 মিনিট, এই পর্যন্তই আসলে থাকে। এখন শুরু হয় হচ্ছে 0 থেকে। ঠিক আছে, 0 0 মানে রাত 12টা। রাত 12টা থেকে কাউন্টে শুরু। 0 হচ্ছে রাত 12টা, 1 হচ্ছে 1 2 3 4 করে দিনের 12টা। দিনের 12টা পর্যন্ত আমি আপনাদেরকে বলি, দিনের 12টা পর্যন্ত 24 ঘন্টার সময়সূচি এবং 12 ঘন্টার সময়সূচি সেম সেম থাকে। বুঝতে পারছি? দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার সময়সূচি আর 12 ঘন্টার সময়সূচি সেম। দুপুর 12টার পরে 12 ঘন্টার সময়সূচি আবার 1 2 3 4 করে শুরু হয়, কিন্তু 24 ঘন্টার সময়সূচি 12-র পরে 13 14 15 16 17 18 এইভাবে চলতে থাকে। এখন আসি, আপনি খেয়াল রাখবেন এএম এবং পিএম এর ব্যাপারটাতে। এএম পিএম বা সকাল দুপুর। এখন দেখেন, সকাল 6টা মানে 12 ঘন্টা, তো যা একটু আগে বললাম, সকাল 6টায় 12 ঘন্টা তো যা থাকবে 24 ঘন্টাতেও তাই থাকবে। দুপুর 1টা, যেই দুপুর 12টা ক্রস করবে, 12টা ক্রস করে 1 ঘন্টা পার হয়েছে, তাহলে আগে 12-র সাথে 1 ঘন্টা যোগ 13, 24 ঘন্টা সময়সূচি 13 হয়ে যাবে। রাত 12টা আর হচ্ছে 24 ঘন্টা সময়সূচি 00। 24 ঘন্টা সময়সূচি শূন্য হওয়া শুরু হয় রাত 12টা থেকে। ঠিক আছে, রাত 12টা মানে 24 ঘন্টা 00। এবার রাত 1টা মানে 24 ঘন্টা 1 2 3 4 5 6 করে দুপুর 12টা পর্যন্ত 12 ঘন্টার সময়সূচি যা দেখাবে, 24 ঘন্টা সময়সূচি তাই দেখাবে। দুপুর 12টার পরে 12 ঘন্টা হয়ে যায় 1 2 3 4, আর 24 ঘন্টা হয়ে যায় 13 14 15 16। বুঝতে পারছি? এখন দেখেন, অপরাহ্ন 8টা। অপরাহ্ন মানে কি? সন্ধ্যার পরে। সন্ধ্যার পর। সন্ধ্যার পরে, তাই স্যার সন্ধ্যা দুপুর 8টা 12টা থেকে রাত 12টা। মানে রাত 8টা আর কি। এখন রাত 8টা যদি আপনাকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে বলে, তাহলে আপনি নিজে চিন্তা করেন রাত 8টা মানে 24 ঘন্টায় কয়টা হবে? স্যার 20টা। 20টা। আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে দুপুর 12টা থেকে আপনি কাউন্ট করতে পারেন যে 1 2 8 যোগ হয়েছে, তাহলে 12-র সাথে 8 যোগ করলে 20 হয়ে যায়। এভাবে করতে পারেন। আবার উল্টাও করতে পারেন, 12টা মানে হচ্ছে, সরি 8টা মানে হচ্ছে 12 থেকে 4 কম, তাহলে 24 থেকে 4 কম 20। আপনি দুইভাবেই কাউন্ট করতে পারেন, সেম জিনিস। এইখানে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কয়েকটা নাম আছে দেখেন, অপরাহ্ন মধ্যাহ্ন দুপুর, এই এই 4টা শব্দ আপনি একটু খেয়াল রাখেন। যে কয়টা শব্দ আছে এগুলো কোথায় লেখা আছে দেখেন তো। অপরাহ্ন মধ্যাহ্ন কথাগুলো কোথায় লেখা আছে, থাকার তো কথা, একটু আগে আমি দেখলাম। স্যার, এই মধ্যাহ্ন, হ্যাঁ বলেন প্লিজ। স্যার ক্লাস শেষ কয়টায়? এই শেষ, এখনই শেষ করে দেবো, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, একটু কথাগুলো বলে দিই। অপরাহ্ন, শোনেন, অপরাহ্ন হচ্ছে দুপুর 12টার পরে, পূর্বাহ্ন হচ্ছে দুপুর 12টার আগে, আর মধ্যাহ্ন মানে হচ্ছে ঠিক 12টায়। তাহলে পূর্বাহ্ন 10টা 45-কে 24 ঘন্টা নিলে কত হবে? 10টা 45-ই হবে। পূর্বাহ্ন 3টা 20-কে 24 ঘন্টা নিলে 3টা 20-ই হবে।
অপরাহ্ন 11টা 58কে নিলে এটা হবে 23টা 58। বুঝতে পারছি? বাকিটা আসলে মোটামুটি মোরলেস সেম একই রকমের। এখন ইংরেজিতে আমরা এম পিএম এভাবে লিখে রাখি, আমরা ওইভাবে বাংলাতে অপরাহ্ন মধ্যাহ্ন এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, তাহলে হচ্ছে আশা করি সমস্যা হওয়ার কথা না। এই হচ্ছে আমাদের ঘটনা আর মূলত। 24 ঘন্টা থেকে 12 ঘন্টায় ওইটাতে একটু 24 ঘন্টা থেকে 12 ঘন্টা, যেমন এখানে 24 ঘন্টা সময়সূচি লেখা আছে 7টা, তাহলে 12 ঘন্টায় এটা ওই 7টাই হবে। ঠিক আছে, 24 ঘন্টা লেখা আছে 12টা 5, স্যার 12টা 5ই হবে। 24 ঘন্টায় 12টা 5 লেখা থাকলে আমাদের 12 ঘন্টায় কি হবে? 12টা 5ই তো হবে নাকি? 12টা 5, 24 ঘন্টায় 19টা 24, মানে 12 ঘন্টায় কত? 7টা 24। 7টা 24। কারণ 12-এর সাথে অপরাহ্ন 7 অ্যান্সার হচ্ছে 7টা 24। এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে অপরাহ্ন 7টা 24। এই দেখেন, কারণ এটা দুপুরের পরে হয়েছে, অপরাহ্ন 7টা 24। ইংলিশ ভার্সনে কি লেখা আছে এক্স্যাক্টলি আমি জানি না, বাট ইংলিশ ভার্সনে যদি আমরা দেখে নিই কি লেখা আছে, আপনি ইংলিশ ভার্সনে কি লেখা? সাতটা কত যদি পিএম লেখা পিএম। এম পি এম লিখে ওর করে, তাও দেখে নিই, একবার দেখে নেওয়া বেস্ট। কোথায় আছে? এমপিএম লেখা, গুড। তাহলে এমপিএম ওইভাবে যা লেখা আছে এক্স্যাক্টলি ওইভাবে লিখে দিলেই হবে, তাহলে বাংলাতে জিনিসটা। আবার দেখেন এখানে 24 ঘন্টা আছে 23টা 49, তাহলে বাংলায় বা 12 ঘন্টা এটা কত হবে? 59। 11টা 59। 11টা 59। 11টা 59। কত 11টা 59? অপরাহ্ন 11টা 59। অপরাহ্ন। বুঝতে পারছি? বা ইংরেজিতে যদি বলি এটা হচ্ছে পিএম, আপনি লিখবেন যে পিএম 11:59 PM। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এএম পিএম এর ঘটনা বা অপরাহ্ন আর পূর্বাহ্নের ঘটনা। পূর্বাহ্ন মানে, আবার বলি, পূর্বাহ্ন মানে দুপুরের আগে। পূর্বাহ্নে 12 ঘন্টায় যা, 24 ঘন্টায় সেম। অপরাহ্নতে গেলে 24 ঘন্টায় 12 ঘন্টা একটু পার্থক্য দেখা যায়। ক্লিয়ার? ওকে। সাধারণত অপরাহ্ন পূর্বাহ্ন এই টাইম সময়সূচিতে, 24 ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন পূর্বাহ্ন এরকম কোনো কিছু লেখা হয় না, সরাসরি টাইম লিখে দেওয়া হয়। এই হচ্ছে বিস্তারিত ঘটনা। আমি একটু দেখে নিই ক্লাসে কারা কারা জয়েন করেছে, এরপরে আপনাদেরকে আসলে ছেড়ে দিব। আপনারা আশা করি আস্তে আস্তে প্রিপারেশন দিবেন। কি আব্দুর রহমান, অভ্র, সাদিকা, ফাইজা, ওরা, সায়েম, আব্দুল্লাহ, কাইল, কাফি, ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আপনাদের কি বলে সায়েন্স এবং বিজিএস নিয়ে একটু আলোচনা হবে আশা করি। কারো যদি সায়েন্স বিজিএস নিয়ে, ক্লাস 5-এর সায়েন্স বিজিএস নিয়ে কারো কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। ঠিক আছে, টাইম সেম আপনাদের এখানে আগেই বলে দেওয়া হবে, 7:30 থেকেই ক্লাস শুরু হওয়ার কথা। হোপ যে কোনো প্রবলেম হলে আপনারা আমাকে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।